ভয়েসটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। ভয়েসটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। আজকে তো অনেক এমনিতেই লেট হয়ে গেছে একটু, হ্যাঁ। আরে আমি ফার্স্টে জয়েন করলাম, যাক আলহামদুলিল্লাহ। ভয়েস ক্লিয়ার থাকলেই হবে। জি ক্লিয়ার। 2 মিনিট সময় দেবো, একটু জয়েন হোক সবাই। আজকে কিন্তু ঐকিক নিয়ম থেকে অনেক অঙ্ক করতে হবে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ক্লিয়ার, ওকে। এখানে দেখেন যে বলছে 350 টাকা কেজি ধরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ব্যাট দিলে মোট কত টাকা খরচ হবে, ব্যাটের পরিমাণ জানে। মানে 4 টাকা হারে বলতে বোঝায় যে 4%। 4% ব্যাট দিলে, 4% ব্যাট বলতে কি বোঝায়, 100 টাকায় ব্যাট দেয় 4 টাকা। টোটাল কত টাকার মিষ্টি কিনছে দেখেন, 1 কেজির দাম 350 টাকা, কিনছে 3 কেজি। তাহলে 350 ইন্টু 3, টোটাল কত কেজি হচ্ছে, কত টাকার হইতেছে? 0, 3 5 15, 5, 3 3 9, আর এটা মানে টোটাল 1050 টাকার মিষ্টি কিনছে। এখন এইটার উপরে সে 4% হারে ব্যাট দেয়। এই 1050 টাকা এর 4% ব্যাট দেয়, মানে 4% মানে কত, 4/100। তাহলে এই শূন্য শূন্য কাটেন, তাহলে এই শূন্য শূন্য কাটেন। 2 দ্বিগুণে 4, 5 দ্বিগুণে 10, আর 5 21 দেখালো 42 টাকা ব্যাট দিল। মোট কত টাকা খরচ হবে, মোট কত টাকা? তাহলে মিষ্টির দাম হচ্ছে 1050, আর 42 টাকা হচ্ছে ব্যাট। টোটাল তাকে দিতে হবে দোকানদারকে কত? 1092 টাকা তাকে দোকানদারকে দিতে হবে। কত টাকা? 1092 টাকা। ঠিক আছে, তাহলে দিতে হবে, এটা বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ, শতকরা গণিত এখানে চলে আসছে, কেমনে বুঝলাম না। আচ্ছা যাই হোক, এই যে একই অঙ্ক আছে যে 350 টাকা ধরে 3 কেজি দিলে 4 কেজি 4 টাকা হারে ব্যাট দিলে মোট কত টাকা। এখানে চাইছে ব্যাট, এটা দেখেন 36তম বিসিএস একই প্রশ্ন আসছে। এখানে ওইখানে বলছিল টোটাল কত টাকা লাগলো, আর এইখানে বলতেছে ব্যাটটা কত। ব্যাটটা তো বের করতে পারবেন। টোটাল কত টাকার? 1050। এই 1050-এর 4% যা, এটি হচ্ছে 42। কত বেড়েছিল? 42 টাকা। এটি কিন্তু ব্যাট, এটা পারবেন। এগুলো সহজ, আমরা একটু চলে যাই। যে তারপরে বলছে যে একটি কলমের দাম 10 টাকা, 10টি খামের দাম 3 টাকা। 3টি কলম ও 10টি খামের দাম কত? একটা কলমের দাম 10 টাকা, দেখেন তো একটার দাম 10 টাকা। তাহলে কলম কিনছে কয়টা? 3টা। তাহলে একটার দাম 10 টাকা হলে 3টার দাম 30 টাকা। আর 10টি খাতার দাম 3 টাকা। 10টা খাতার দাম কত টাকা? 3 টাকা। বলতেছে মোট কত টাকা খরচ হবে। 10টি কি বলছে, 3টি কলম আর 10টি খামের দাম কত হবে? তাহলে 30, আর এখানে হইতেছে 3, 33 টাকা। এগুলো আসলে সহজ, এই জন্য এগুলো নিয়ে তো কথা বলতেছি না। আমরা ধীরে ধীরে কঠিনের দিকে চলে যাই। এই যে এখানে বলছে 84 কেজি ধাতু গলিয়ে এত 40,000 পিন তৈরি করা হলো, প্রতিটি পিনের ওজন কত? মানে 84 কেজি গলিয়ে পিন তৈরি করা হয়েছে এতটি। মানে একটা খেয়াল করেন, 84 কেজি, এটাকে এই 84 কেজিকে গলিয়ে কতগুলা, 84 কেজিকে গলায় পিন বানাইছে এতগুলা। এখন একটার ওজন কত হবে? টোটাল তো 84 কেজি ছিল, 40,000 পিন বানাইছে। এটা তো সবাই পারতেন যে 84 কেজিকে 40,000 দ্বারা ভাগ করলে যা আসবে এটাই। কিন্তু এই ভাগটা করার সিস্টেমটা আমি বুঝিয়ে দিই। 4 দিয়ে আমরা জানি কাটাকাটি যাবে। 4 দিয়ে যদি কাটাকাটি করেন আমরা জানি কত, 4 দ্বিগুণে 8, আর 1, 4 একের সঙ্গে এত না। আর এখানে 4 কে 4, তাহলে শূন্য হবে কয়টা? 1 2 3, 1 2 3 4টা। এটা এখন টোটাল কয় ঘর পরে দশমিক হবে? এখানে দেখেন 1000 দ্বারা ভাগ, মানে 4টা শূন্য আছে। এখানে টোটাল 4 ঘর পরে দশমিক হবে। এখান থেকে 21 অলরেডি আছে, আর 2 ঘর, আরো 2 ঘর পরে দশমিক। তার মানে প্রত্যেকটা পিনের ওজন হবে এত কেজি।
প্রত্যেকটা পিনের নেট প্রবলেম হতে সমস্যা। যাক, নেট প্রবলেম মনে হয় ঠিক হয়েছে। এই যে এই টাইমটাতে দেখি যে প্রায় প্রতিদিন একটু একটু সমস্যা করে। হ্যাঁ, যাই হোক, এই অঙ্কটা বুঝছেন কিনা খালি এটা বলেন। হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে, 29 নম্বর বলছে দেখেন যে একটি শ্রেণীতে 10 জন ছাত্রের প্রত্যেককে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দিলে মোট চাঁদা উঠবে কত টাকা। এখন দেখেন একটি স্কুলে টোটাল 10 জন আছে। 10 জন হলে তাদের সহপাঠী কয়জন? মনে করেন আপনি সহ আপনাদের স্কুলে টোটাল স্টুডেন্ট 10 জন, আপনি সহ 10 জন। এখন আপনার সহপাঠী মানে আপনার বন্ধু কয়জন? আপনার বন্ধু তাহলে কিন্তু 9 জন হবে, কারণ আপনি তো আর আপনার বন্ধু না। আপনি বাদে আর কয়জন থাকে? আপনি বাদে যে কয়জন থাকবে ওই কয়জন হচ্ছে আপনার সহপাঠী। তার টোটাল ছিল 10 জন, নিজেকে বাদ দেন, একজন বাদ দেন, মানে আপনি তো আপনি বাদে আপনার সহপাঠী কয়জন? 9 জন। তো বলতেছে প্রত্যেকে তার সহপাঠীর সমান চাঁদা দেয়। একজনে চাঁদা দেয় তাহলে কয় টাকা? 9 টাকা। কারণ সহপাঠী যত জন তত টাকা চাঁদা দেয়। তার মানে একজনে চাঁদা দিতেছে, প্রত্যেকে সহপাঠীর সংখ্যার সমান, মানে সহপাঠীর সমান চাঁদা দিলে একজনে দিতেছে 9 টাকা। টোটাল স্টুডেন্ট কয়জন? 10 জন। তাহলে 10 জনে দিবে কত? 9 × 10, 90 টাকা। ঠিক আছে, একজনে দেয় 9 টাকা, তাহলে টোটাল 10 জন, 10 জনে কত টাকা দেবে? আটটি কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান হলে 11টি কলমের পরিবর্তে কয়টি পেন্সিল পাওয়া যাবে? 8টি কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান হলে 8টি কলমের দাম 24টি পেন্সিলের দাম সমান হলে, তাহলে আমরা কি কইতেছি? 8টি কলমের পরিবর্তে আমরা পাইতেছি 24টি পেন্সিল। এইভাবে লিখলাম যে 8টি কলমের পরিবর্তে 24টি পেন্সিল পাচ্ছি। তাহলে একটি কলমের পরিবর্তে কয়টি পেন্সিল পাবো? তাহলে অবশ্যই পেন্সিলের সংখ্যা কম হবে, তাই না? এই জন্য ভাগ হবে। আমাদের বলছে 11টি কলমের, তাহলে একটার তুলনায় যদি 11টি কলম আমরাই করি তাহলে বেশি হবে। তাহলে 24 × 11, নিচে হচ্ছে 8। দেখেন 3 × 8 = 24, 33টি পেন্সিল। কয়টি পেন্সিল? 33টি পেন্সিল। এরপরে বলা আছে যে 15টি হাঁসের মূল্য 3টি মুরগির মূল্যের সমান হলে 20টি হাঁসের পরিবর্তে কয়টি মুরগি পাওয়া যাবে? দেখেন 15টি হাঁস, আমার ইচ্ছা মতো আমি জাস্ট খালি হাঁস হা দিয়ে বুঝলাম। 3টি কত? মুরগি। 15টি হাঁসের পরিবর্তে 3টি মুরগি পাওয়া যায়, তাহলে একটি হাঁসের পরিবর্তে মুরগি কয়টা? আপনাকে কম দিবে না বেশি দিবে? অবশ্যই কম দিবে, এতটি মুরগি। অতএব আমাদের বলছে 20টি হাঁসের পরিবর্তে, তাহলে 20 × 3, নিচে হচ্ছে 15। এই যে 3 × 5 = 15, 4 × 5 = 20, এই যে 4টি, এটাই কিন্তু আছে। এগুলো সব সেম নিয়মে হবে। 32 নম্বর, এটা আপনারা করেন যে 6টি গরুর দাম 15টি ছাগলের দামের সমান হলে 10টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? হ্যাঁ, এটা মোটামুটি সহজ ছিল।
আচ্ছা দিব, পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই, পিডিএফ আছে, জাস্ট আপলোড দেওয়া হচ্ছে না। চারটি করো না, কি এর চারটি করো? কেউ বলতেছে 25, কেউ বলতেছে 4, কাহিনী কি? এক একজনের এক একটা অ্যান্সার হলে তো সমস্যা। টাইপ কত আমরা? কেউ 25, কেউ 4, কাহিনী কি? বুঝলাম না, দেখি তো কি আসলো। 6টি গরু, 6টি গরুর পরিবর্তে পাইতাছি 15টি ছাগল। কয়টি ছাগল? 15টি ছাগল। ও 10টি ছাগলের পরিবর্তে, তাহলে তো উল্টো হবে, আমাদের চেয়েছে গরুর সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে 15টি ছাগল দিয়ে পাইতাছি কয়টা গরু? 6টা গরু। 15টি ছাগলের পরিবর্তে পাওয়া যায় 6টা গরু, তাহলে একটি ছাগলের পরিবর্তে পাওয়া যাবে, তাহলে গরুর সংখ্যা কম হবে, তাই না? অতএব 10টি ছাগলের পরিবর্তে কয়টি? 10টি ছাগলের পরিবর্তে 6 × 10 নিচে হচ্ছে 15। তাহলে দেখেন 5 দুগুণে 10, 3 কয়টা কাটলাম? 3 × 5 = 15, 3 দুগুণে 6, তাহলে 4ই অ্যান্সার। অ্যান্সার তো 4। 25 কে কে বলছেন? বইয়ে উত্তর আছে কোনটি নয়, তো 4টি হবে উত্তর। উত্তর 4টি হবে। হ্যাঁ, উত্তর হবে কয়টি? 4টি। এখানে তো 4টি বের করেও দেওয়া আছে বইয়ের মধ্যে, 4টি তো বের করেও দেওয়া আছে। এরপরে বলছে একই অঙ্ক করে নেবেন, এইটাও একই অঙ্ক, এটা করে দেব। হ্যাঁ, 32 নম্বর বলছে 5টি গরুর মূল্য 20টি ছাগলের মূল্যের সমান, মানে 5টি গরুর যে দাম 20টি, 20 মানে কয়টি? 20টি ছাগলের দাম একই। একটি গরুর মূল্য এত টাকা হলে 5টি ছাগলের মূল্য কত? আমাদের 5টি ছাগলের মূল্য বের করতে হচ্ছে। আগে 5টি ছাগলের মূল্য আমরা বের করতে হলে ছাগলের তো কোনো ক্লু নাই, কোন ক্লু থেকে? গরুর মূল্য বের করে আসতে হবে। 5টি গরুর মূল্য আর কি বলছে? 20টি ছাগলের মূল্যের সমান। তাহলে দেখেন একটা ছাগলের মূল্য এত টাকা, তাহলে 5টা ছাগল, একটি গরুর মূল্য এত টাকা, এই যে 5টি গরুর মূল্য কত টাকা দেখি। তাহলে একটার মূল্য যদি এত টাকা হয়, 5টির মূল্য এটাকে 5 দ্বারা গুণ করে দেন, 5 × 5 = 25। এত টাকা। কয়টার মূল্য? 5টির মূল্য। এখন 5টি গরুর মূল্য হচ্ছে 25,000 টাকা। যেহেতু বলছে সমান, 5টি গরুর মূল্য সমান কয়টি? 20টি ছাগলের মূল্য। তাহলে আমরা বলতে পারি যে 20টি ছাগলের মূল্য, 20টি ছাগলের মূল্য 25,000 টাকা। এখন 20টি ছাগলের মূল্য আর 5টি গরুর মূল্য তো পরস্পর সমান ছিল, এজন্য গরুর মূল্য থেকে আমরা ছাগলের মূল্য পেয়ে গেলাম কয়টি? এখানে 20টি ছাগলের মূল্য পেলাম 25,000 টাকা। একটি ছাগলের মূল্য কত দেখেন তো? 25,000 / 20। অতএব আমাদের টোটাল ছাগল কয়টা ছিল? 5টি ছাগলের মূল্য বের করতে বলছে। 5টি ছাগলের মূল্য কত? এই যে 25,000 × 5, নিচে হবে 20, কাটাকাটি করে যা হবে যে 6,250 টাকা হবে। স্যার 5,000 টাকায় গরু, গরু 5,000 টাকায় গরু, এখন আর গরু ছাগলও তো নেই 5,000 টাকা, গরু তো পরের কথা। এই অঙ্ক বলছে যে 3টি ঘোড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 3টি ঘোড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 3টি গাধার মূল্যের সমান। একটি ঘোড়ার মূল্য এত টাকা হলে 5টি, যেখানে পাখানা এখানে গাধা হবো। হ্যাঁ, গাধার মূল্য শেষ। 5টি গাধার মূল্য কত? কি বলছে? 3টি ঘোড়ার মূল্য 5টি গরুর মূল্য সমান। তাহলে 2টি গরুর মূল্য 3টি গাধার মূল্য সমান। সহজ হিসাবে আসেন তো, একটা ঘোড়ার দাম যদি এত টাকা হয়, তাহলে আমাদের 3টা ঘোড়ার দাম কত টাকা হবে? একটা ঘোড়ার দাম এত টাকা, তাহলে 3টার দাম এটাকে জাস্ট 3 দ্বারা গুণ করে দেন। আমরা 3টা ঘোড়ার দাম যদি পাই, তাহলে কিন্তু 5টা গরুর মূল্য পেয়ে যাব, কারণ একই 2টা। তাহলে কত? 0 0 3 × 5 = 15, 5 হাতে থাকে 1, 3 × 7 = 21 আর 22। এই যে এইটা 3টি ঘোড়ার মূল্য আর 5টি গরুর মূল্য সমান, এইটা হচ্ছে 3টি কিসের মূল্য? ঘোড়ার মূল্য। আবার 5টি গরুর মূল্যও কিন্তু এটা, 5টি গরুর মূল্য আর 3টি ঘোড়ার মূল্য। তাহলে 5টি গরুর মূল্য যদি আমরা 22,500 টাকা পেয়ে যাই,
দেখেন তো 5টি গরুর মূল্য, আমাদের বলতেছে 2টি গরুর মূল্য 3টি গাধার মূল্য সমান। 5টি গরুর মূল্য যদি এটা হয় তাহলে 2টি গরুর মূল্য কত হবে? দেখেন তো 5টি গরুর মূল্য এটা, এখান থেকে আমরা 2টা গরুর মূল্য যদি বের করতে পারি তাহলে তো আমরা 3টি গাধার মূল্য পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে দেখেন তো যে একটি গরুর মূল্য কত হয়? 22,500 ভাগ 5, অথবা আমাদের কয়টি গরুর মূল্য বের করতে হবে? 2টি গরুর মূল্য কত? এই যে 22,500 ইন্টু 2, নিচে হচ্ছে 5, 5 দিয়ে যদি কাটাকাটি করেন 4 5 20, 5 5 25, 2টা শূন্য, তার মানে 9,000 টাকা। কত টাকা? 9,000 টাকা। এটা কার মূল্য? 2টা গরুর মূল্য। এই 2টা গরুর মূল্য। এখন বলতেছে 2টা গরুর মূল্য যে কথা, 3টা গাধার মূল্য কি কথা? 2টা গরুর মূল্য যে কথা, 3টা গাধার মূল্য একই কথা। তো তাহলে আমরা কি করতে পারি না? এখান থেকে খেয়াল করে দেখেন তো যে 2টা গরুর মূল্য যে কথা, 3টা গাধার মূল্য কি কথা। তার মানে সরাসরি আমরা লিখতে পারি যে 3টা গাধার মূল্য কত টাকা? 9,000। আমাদের বলতেছে কোনটা বের করতে হবে? তাহলে একটি গাধার মূল্য কত? 3টার দাম যদি 9,000 টাকা হয়, একটির দাম 3,000 টাকা, তাহলে আমাদের বলছে 5টির দাম কত হবে? 3 5 15,000 টাকা। একবারে কিন্তু বের করে দিতে পারি। বুঝছেন কি না? এটা দেখেন, এইটা দেখেন একটু, সব সেম, সব জিনিস সেম। জাস্ট আপনাকে চিন্তা করতে হবে কই থেকে কি নিয়ে আসবেন, কোন ক্লুটা দেওয়া আছে, কোন ক্লু দিয়ে আমরা অ্যান্সারটা বের করতে পারবো, এটা হচ্ছে মেইন কথা। হারিয়া বিন্দু বলছেন ম্যাথ বইয়ের নিউ এডিশনে পাচ্ছেন না, কি বলেন? আরেকবার করানোর কোনো নাই, একবারে সহজ জিনিস, আরেকবার দেখে নেবেন নিজে। 34 নম্বর, করিমের সাপ্তাহিক আয় এত টাকা হলে এই হিসাবে জুন মাস আয়, জুন মাস কয় দিনে? জুন মাস 30 দিন। জুন মাস কয় দিন? জুন মাস হচ্ছে 30 দিন। দেখেন সাপ্তাহিক আয় মানে কি? 7 দিনে আয় হইতেছে 3500 টাকা। 7 দিনে আয় হয় কত টাকা? 3500 টাকা। এই হিসাবে জুন মাসে তার আয় কত টাকা? তাহলে একদিনে আয় কত? দেখেন তো, এই 3500 টাকায় 7 দিয়ে ভাগ করেন। আবার বলছে যে জুন মাস কত? টোটাল 30 দিনের আয় তাকে চেয়েছে। তাহলে 3500 ইন্টু 30, নিচে হচ্ছে 7, তাহলে 5 7 35, 0 0, 3 5 কত? 15,000 টাকা। এটা নিজে নিজেও বের করতে পারতেন যে এখানে 500, একদিনে যদি এই যে একদিনের আয় যদি যে 5 7 35 না 500 টাকা হয় এখান থেকে, তাহলে 30 দিনের আয় কত হবে? 3 5 15,000 টাকা। ঠিক আছে, পরেরটা 35 নম্বর, একই টাইপের অঙ্ক আছে যে রহিম এক সপ্তাহে 49টি চেয়ার বানায়, তাই সে 2010 সালের ফেব্রুয়ারি মাসে সে কয়টি চেয়ার বানাবে? সহজ হিসাবে চলে আসি যে এক সপ্তাহে বানাইতেছে কয়টি? 49টি। 2010 সাল, এটা কিন্তু লিপ ইয়ার না, লিপ ইয়ার হলে এখানে 4 দ্বারা ভাগ যাইতে হবে, জানা এটা লিপ ইয়ার না। তার মানে 2010 সালের ফেব্রুয়ারি মাস ছিল 28 দিন। 28 দিনে কয় সপ্তাহ? 7 দিনে যদি এক সপ্তাহ হয়, 28 দিনে 4 সপ্তাহ। এক সপ্তাহে মানে 49টা, তাহলে 4 সপ্তাহে কয়টা বানাবে? 49 ইন্টু 4 কত হয়? 4 নং 36 6, হাতে থাকে 3, 4 4 16, 196টা 4 সপ্তাহে, প্রতি সপ্তাহে যদি। আর অথবা আপনি সরাসরি এইভাবে করতে পারেন যে একদিনে কয়টা বানায়, এই যে এইভাবে করতে পারতেন যে 7 দিনে বানাইতেছে, এক সপ্তাহ মানে কয় দিন? 7 দিনে বানাইতেছে 49টি, তাহলে একদিনে বানায় কয়টি? এই 49 7, একদিনে বানাইতেছে 7টি। তাহলে 2010 সালের ফেব্রুয়ারি মাস কয় দিনে? 28 দিনে। 28 দিনে কয়টা বানাবে? 7 ইন্টু 28 ইকুয়াল 196। যেভাবে বের করেন অ্যান্সার কিন্তু একই আসবে। ছত্রিশ নম্বর, কোন কর্মকর্তা মাসিক এত টাকা বেতনে 2012 সালের 7 ফেব্রুয়ারি কাজে যোগদান দিলেন, তিনি ওই মাসে কত টাকা বেতন পাবেন? এখন দেখতে হবে 2012 সালের ফেব্রুয়ারি মাসটা 28 দিন নাকি 29 দিনে। 28 দিন কিভাবে বুঝবেন? 4 দ্বারা ভাগ না গেলে 28 দিন, সহজ হিসাব। 4 দ্বারা ভাগ না গেলে শেষের সংখ্যার দুইটাকে, এই যেটা দেখেন, এটা হচ্ছে লিপ ইয়ার, এটা লিপ ইয়ার। এই যে শেষে দেখেন 12 আছে,
এটাকে 4 দ্বারা ভাগ যায়, শেষের দুইটা সংখ্যাকে 4 দ্বারা ভাগ গেলেই এটা লিপ ইয়ার, তখন হবে 29 দিনে। তার মানে 2012 সালের ফেব্রুয়ারি মাস ছিল 29 দিনে। সহজ হিসাব আসেন, এখানে বলছে কোন কর্মকর্তা মাসিক এত টাকা বেতনে 2012 সালের 7 ফেব্রুয়ারি কাজে যোগদান দিলেন, তিনি ওই মাসে কত টাকা বেতন পাবেন। এখন আমরা দেখলাম যে 2012 সালের ফেব্রুয়ারি মাস হইতেছে 29 দিনে, সে জয়েন করছে কয় তারিখে? 7 তারিখে, মানে 7 তারিখ থেকে সে কাজ করতেছে, তার মানে সে 6 দিন পরে জয়েন করছে, কারণ 7 তারিখ থেকে তো কাজ করতেছে, মানে 6 তারিখ পর্যন্ত সে কাজে যায় নাই, তার মানে কয় দিন? 6 দিন যায় নাই, 7 তারিখের দিন গিয়ে সে কাজ করছে, তার মানে 23 দিন কাজ করছে। এখন দেখেন মাসিক বেতন মানে 30 দিনের বেতন হইতেছে কত? 30,000 টাকা। 30 দিনের বেতন 30,000 টাকা, তাহলে এক দিনের বেতন কত হবে? 1,000 টাকা। এটা কিন্তু আমরা এমনিতেই বুঝতেছি, হ্যাঁ। তাহলে টোটাল কাজ করছে কয় দিন? 23 দিন। তো 23 দিনের বেতন কত হবে? 23,000 টাকা। মুখে মুখে কিন্তু চলে আসে, দেখেন, খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, 28 দিন, 29 দিন, 28 দিন কেন হবে? আজব তো, এক কথা তো বারবারই বলতেছি, লিপ ইয়ার একটা আছে, লিপ ইয়ার। শেষের সংখ্যাগুলা যদি এরকম হয়, এই যেমন 2000 লিপ ইয়ার, কারণ এই দুইটা শূন্যকে 4 দ্বারা ভাগ করা যায় এটা, অথবা শেষে যদি এরকম ডবল জিরো থাকে, শেষে যদি ডবল জিরো থাকে, অথবা শেষের যেমন 2012, 2016, 2020, এই যে শেষের এগুলাকে দেখেন 4 দ্বারা ভাগ করা যাইতেছে, 2024, শেষের দুইটা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যাইতেছে, তাহলে এরা হয়ে যাবে ওই এই সালগুলাতে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে, এগুলা বলা হয় লিপ ইয়ার। এটা পড়ে আসেন নাই? হ্যাঁ, 30-এর জায়গায় 29, কোথায় 30 কোথায় 29 বুঝলাম না। ও এখানে, হ্যাঁ এখানে 30, 29 না, সরি, এখানে 30 হবে। কেন? ও টোটাল কেন 29 হবে? কেন 30-এর জায়গায় কেন এখানে 30 হবে না তো, এখানে 29। কি কয় না? ও যাই হোক, 29 দিনের বেতন, ঠিক আছে, ফেব্রুয়ারি মাস তো 29 দিনে, তাহলে এই হিসেবে হবে 29 দিনে বেতন পাই এত টাকা, সরি, যেহেতু ফেব্রুয়ারি মাস 29 দিন, ওইখানে আমরা হিসাব করছি কি 29 দিনে পাই এত, তাহলে একদিনে কত? 23 দিনে কত যা পায় আর কি, ওইটা হিসাব করে নিয়ে আসবেন, এখান থেকে আসবে। তাহলে 29 দিন, হ্যাঁ, ফেব্রুয়ারি মাস যেহেতু 29, তাহলে 29 দিনে বেতন পায় সে 30,000 টাকা। তাহলে একদিনে কত পায়? এই 30,000 ভাগ 29, আমাদের টোটাল কয়দিন কাজ করছে দেখছিলাম? 23 দিন। 23 দিনে কত? এই 30,000 ইন্টু 23, নিচে হচ্ছে 29, মানে 24,000 কিছু কম পাবে। 24,000 তো পাবে না, আপনি কিন্তু দেখেন সে কত পাবে? 29 দিনে যদি এত পায়, তাহলে সে কি হবে? 24,000 থেকে সরাসরি 23,000 পাচ্ছে না, তার মানে 24,000 থেকে কিছু কম পাবে, 24,000 কিন্তু হবে না, ঠিক আছে? বলছে যদি কাজ পানি অপেক্ষা এত গুণ বেশি ভারী হয়, তবে 40 ঘন সেন্টিমিটার কাচের ওজন কত গ্রাম? এই অঙ্কগুলো সহজ পদ্ধতি হচ্ছে, জাস্ট এই ধরনের অঙ্ক আসলে এটাকে এটা দ্বারা গুণ করে দিবেন, জাস্ট গুণ করে দিলেই অ্যান্সার চলে আসবে, একটাকে একটা দ্বারা গুণ করে দিলেই অ্যান্সার চলে আসবে। পেজ নং 150, পেজ নং দা কি করবেন? এটাকে এটা দ্বারা গুণ করলেই অ্যান্সার চলে আসবে, একটা আরেকটার তুলনায় এত গুণ বাড়ি। এই যে কি অঙ্ক দেখেন, যদি কাজ পানি অপেক্ষা এত গুণ পানি বাড়ি হয়, তবে এত ঘন সেন্টিমিটার, তার মানে এটাকে এটা দ্বারা গুণ করতে হবে, এটাকে এটা দ্বারা গুণ করলে 5 5 25, 5 হাতে থাকে 2, 3 5 15, আর 2 এটা একটা শূন্য আছে, কয় ঘর পরে দশমিক ছিল? 1 ঘর পরে, তার মানে 175 গ্রাম। আগেরটার এটা কিন্তু একই, আগেরটা করি নাই, তার মানে এটা করে দিলাম। এই যে এটা, এই অঙ্কটা একটা হচ্ছে শর্টকাট বলছিলাম, এই ধরনের অঙ্ক আসলে আরেকটা আমি বেসিক সহকারে বুঝাইছিলাম। বেসিক সহকারে আগে আমরা শর্টকাটটা যদি করি, সহজ হিসাব, শর্টকাটটা হচ্ছে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, তার মানে 30 - 20, 30 - 20 বিয়োগফল কত হয়? 10। এই যে বিয়োগফলটা, এই বিয়োগফলটা আবার ছোটটা থেকে বিয়োগ করে যা আসবে এটাই অ্যান্সার। 30 মাইনাস বড়টা থেকে ছোটটা বিয়োগ করে 10 পেলাম, এই 10টা আবার ছোটটা থেকে বিয়োগ করে যা আসবে এটাই অ্যান্সার। এখন যদি বলেন যে এটা এই নিয়মে সবগুলো হবে কিনা, সবগুলাই হবে, বেসিক সহকারেও দেখাইতেছি, সমস্যা নাই। আগে এটা দেখেন, এই যে এটা
কেজি আর 7 কেজি, তার মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ হইতেছে 5। এই ছোটটা থেকে আবার এই বিয়োগ ফলটা বিয়োগ করেন, এই যে 2 কেজি। এক লাইনে কিন্তু চলে আসে। আরো মনে আছে এই অঙ্কগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যে প্রাইমারির জন্য, প্রাইমারিতে 2022-এ কিন্তু এই অঙ্ক আসছিল। তাহলে বড়টা থেকে কি করব, এই ছোটটা বিয়োগ, তাহলে কত হয় 12। এই ছোটটা আবার এই বিয়োগ ফলটা এই ছোটটা থেকে বিয়োগ করলে যা হয় 8। এখন একটা দেখাই দিই, হ্যাঁ এই একটাই বেসিক দেখাই দিই। এটা এখানে বলতেছে যে একটি তেলপূর্ণ পাত্রের ওজন, পাত্র প্লাস তেল, পাত্র প্লাস সম্পন্ন তেল, মানে এক বালতি তেল, যাই হোক এক পাত্র তেল, পাত্র প্লাস সম্পন্ন, একদম বুঝলেন সম্পন্ন তেল হইতেছে 32 কেজি। খেয়াল করে দেখবেন, পাত্র প্লাস সম্পন্ন তেল। আবার বলতেছে অর্ধেক তেল সহ পাত্র, তাহলে পাত্র তো এখানে থাকবে, আর এখানে কি তেলটা থাকবে কত, অর্ধেক। এইটা হইতেছে 20 কেজি। এখন খেয়াল করে দেখেন, এখন যদি বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ করলে পাত্রের ওজন এখানেও আছে, তেল যখন অর্ধেক তখন পাত্রের ওজন কিন্তু সম্পূর্ণই আছে। আবার পাত্র যখন তেল ভর্তি তখনও কিন্তু পাত্রের ওজন কিন্তু আর চেঞ্জ হবে না, পাত্রের ওজন কিন্তু একই থাকবে। তার মানে এটা যদি বিয়োগ করি, পাত্র পাত্র ভাগ, এখানে হাফ বালতি তেলের ওজন হইতেছে কত কেজি, 12 কেজি। এখন শুধু তেলের ওজন, হাফ বালতি শুধু তেলের ওজন হচ্ছে 12 কেজি। এখন আমাদের কি বলছিল, অর্ধেক তেল সহ, যে হাফ বালতি তেল সহ পাত্রের ওজন, এখানে তেল প্লাস পাত্র ওজন কত, 20 কেজি। শুধু তেলের ওজন, হাফ বালতি তেলের ওজন যদি 12 কেজি হয়, তাহলে শুধু তেলের ওজনটা মাইনাস করে দিলাম, তাহলে তো পাত্রের ওজনটা থাকলো 8 কেজি। ঠিক আছে, হ্যাঁ যদি বেসিক সহ করেন তাহলে এইভাবে করতে হবে। এই যে এটা দেখেন, যে এক অসাধু দোকানদার ক্রেতাকে 1 কিলোগ্রাম দ্রব্যের স্থলে 950 গ্রাম দেয়। তো যদি কোনো ক্রেতা ওই দোকানদার থেকে 25 কিলোগ্রাম দ্রব্য ক্রয় করে, তবে সে কত কিলোগ্রাম ঠকে, মানে সে ঠকলো কত কিলোগ্রাম। 25 কেজি কেনার পর সে কত ঠকতেছে। এখানে সহজ হিসাবে আসেন যে 1 কেজিতে ঠকতেছে কতটুকু, দেখেন তো 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তাই না? 1000 গ্রাম দেওয়ার কথা, সেখানে দিতেছে সে 950 গ্রাম। 1000 গ্রামের পরিবর্তে দিতেছে 90 গ্রাম, তাহলে সে ঠকতাছে কয় গ্রাম, 50 গ্রাম। এটা কতটুকুতে আমরা বলতে পারি না, 1 কেজিতে ঠকতাছে 50 গ্রাম, তাহলে টোটাল কিনছে কয় কেজি, 25 কেজিতে ঠকে কত গ্রাম, 1 কেজিতে ঠকে 50, 25 কেজিতে কতটুকু ঠকে। এইভাবে কিন্তু আপনি বের করতে পারেন, এইভাবেও হয়। এখানে 25 কেজিতে কতটুকু সে ঠকে, ব্যাপারটা এইভাবে করতে পারেন। আর অথবা আপনি যদি সরাসরি যদি চলে আসেন যে 1 কেজি দ্রব্য ক্রয়ের 25 কেজি মানে কত গ্রাম, ওইটা আমাদের আবার বের করে নিতে হবে। ঠিক আছে, ওইটা গোটা দ্বারা গুণ করলে এই যে এখানে কত গ্রাম, 5×25 125 শূন্য, এটা কিন্তু গ্রাম, কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু দেওয়া আছে যেটা, এটা কিলোগ্রামে, যে কিলোগ্রামে। তাহলে এই যে 1250 গ্রাম ঠকতেছে টোটাল কত কেজিতে, 25 কেজিতে। তাহলে এই যে গ্রামটাকে যদি 1000 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে, 3 ঘর পরে দশমিক 1.250, এই জিরো দিলেও যা না দিলেও যা, তার মানে 1.25, হ্যাঁ নিচে 1000 দিলে হবে, নিচে 1000 তো দিতেই হবে, কারণ আমরা এটা বের করছি কিসে, কিলোগ্রামে, কিন্তু আমাদের নিতে হবে কিসে, মানে গ্রামে বের করছি, নিতে হবে কেজিতে, এজন্য 1000 দ্বারা ভাগ করতে হবে। কোন বইয়ের দোকানে প্রতিটি নোট বই 59 টাকা দরে বিক্রি করা হয়। বিশেষ হ্রাসকৃত মূল্যে কেবল শুক্রবারে 2টি বই এত টাকা কেনা যায়, শুক্রবারে 10টি নোট বই কিনলে ক্রেতার কত টাকা বাঁচবে। সহজ হিসাবে আসেন, টোটাল বই কিনতে আছে কয়টা, 10টা। তো নর্মাল দিনে যদি কিনে একটা বই তাকে কিনতে হয় 59 টাকা দিয়ে, তাহলে 10টা বই তাকে কিনতে হতো 590 টাকা দিয়ে, তাই না, নর্মাল যদি কিনে। এখন সে শুক্রবারে কি করতেছে, 2টা বই পায় 99 টাকায়, তাহলে একটা বইয়ের দাম কত, 99/2, টোটাল বই কিনতে আছে কয়টা, 10টা, 10টা বইয়ের দাম যদি শুক্রবারে কিনে তাহলে কিন্তু এই দাম, 10/2, এখানে 5, তাহলে কত হচ্ছে, 5 নং 45-এর 5 হাতে থাকে 4, 5 নং 45 আর 4 হইতেছে 49, 495 টাকা দিয়ে। মানে এই 10টা বই নর্মাল দিনে গেলে 590 টাকা লাগে, আর শুক্রবারে যদি কিনে 495 টাকা
লাগে, তাহলে তার কত টাকা বাঁচে যদি শুক্রবারে কিনে অন্য দিনের তুলনায়? তাহলে 590 থেকে 495 বিয়োগ করে দিলে যা হবে তাই। 5 আছে 10 হবে, 5 হলে হাতে থাকে 1, 10 আছে 95 টাকা তার বাঁচে যদি এই 10টা বই সে শুক্রবারে কিনে। বুঝছেন কিনা? এখানে দেখেন একটি গাড়ি প্রতি লিটার পেট্রোলে এত কিলোমিটার যায়, কোনো এক স্থানে পৌঁছাতে 18 লিটার তেল খরচ হয়। তাহলে 1 লিটারে যাচ্ছে, খেয়াল করে দেখেন 1 লিটারে যায় 8 কিলোমিটার, তাহলে টোটাল সে কত লিটার তেল খরচ করছে? 18 লিটার। 18 লিটারে যাবে কত কিলোমিটার দেখেন তো? 18 ইন্টু 8, 8 8 64 4, হাতে থাকে 6, 8 আর 6 144 কিলোমিটার সে গেছে। টোটাল 18, মানে 1 লিটার তেলে যায় 8 কিলোমিটার, তাহলে 18 লিটার তেলে সে টোটাল গেছে কত কিলোমিটার সে গেছে, এটা আমরা বের করে নিলাম। এখন বলতেছে গাড়িটি যদি প্রতি লিটার তেলে 9 কিলোমিটার চলে তবে কি পরিমাণ পেট্রোল কম লাগতো? হিসাবটা বুঝছেন কিনা? যদি কি 1 লিটারে 9 কিলো যায়, আগে তো গেছে 1 লিটারে 8 কিলো, এখন যদি চায় 9 কিলো, তাহলে আমরা বলতে পারি যে এরকম যে কত লিটার লাগে? 9 কিলোমিটার যায় 1 লিটারে, 9 কিলোমিটার যায় 1 লিটারে, অতএব 1 কিলোমিটার যাবে 1/9, অতএব টোটাল কত কিলোমিটার থাকে? 144 কিলোমিটার যাবে। 1 ইন্টু 144, নিচে হচ্ছে 9, এই 9 যায় একবার, 9 যায় একবার, তাহলে 6 নং 54, তার মানে 16 লিটার। তাহলে তেল লাগে কত লিটার? দেখেন সে 9 কিলোমিটার যদি 1 লিটারে যায় তাহলে তেল লাগবে কত লিটার? 16 লিটার। আগে তেল লাগতো কত লিটার যখন 8 কিলোমিটার যাইতো? 18 লিটার। কত লিটার কম লাগতো? 18 মাইনাস 16, তার কিন্তু 2 লিটার তেল কম লাগতো যদি কি যাইতে পারতো? 1 লিটারে 9 কিলোমিটার যাইতো। 1 কিলোমিটারে যখন 8 লিটার যাইতেছে তখন লাগতেছে তার 18 লিটার। আবার 1 কিলো মানে 1 লিটারে যখন 9 কিলোমিটার যাবে তখন তার তেল লাগবে 16 লিটার, তার মানে 2 লিটার তেল আমাদের কম লাগতেছে। সহজ হিসাব। এক্সাম নাকি 22 তারিখে হতে পারে এরকম একটা কিছু বলতেছে। 3 জন পুরুষ 6 জন বালকের আয়ের গড় এত টাকা। 3 জন পুরুষ আর 6 জন বালক, টোটাল কয়জন? 9 জন। 9 জনের গড় আয় এত, তাহলে 9 জনের টোটাল আয় কত হবে? এটাকে 9 দ্বারা গুণ করেন। 9 দ্বিগুণে 18, 8 হাতে থাকে 1, 10, 108 টাকা। 9 জনের টোটাল আয় এত টাকা। এখন বলতেছে যে পরে বলতে বলছে 1 জন পুরুষের আয় 2 জন বালকের আয়ের সমান। তার মানে আমরা লিখতে পারি 1 জন পুরুষ সমান 2 জন বালক। জাস্ট এইভাবে আমরা বোঝার সুবিধার্থে লিখলাম। 1 জন পুরুষের পরিবর্তে লিখতে পারি 2 জন বালক। এখন বলতেছে 1 জন পুরুষের আয় কত? পুরুষের আয়টা আমাদের বের করতে বলছে। এখন দেখেন তো এখানে কত? আমরা যদি এখানে 3 জন পুরুষ যদি বানিয়ে ফেলি, তাহলে এটাকে যদি এই 1 কে 3 দ্বারা গুণ করেন, 3 জন পুরুষ সমান কয়জন বালক হয়? তাহলে এই সাইডেও 2 কেও 3 দ্বারা গুণ করতে হবে, এতজন বালক। তাহলে দেখেন 3 জন পুরুষ সমান আমরা পাইতেছি 6 জন বালক। এখন এই লাইনটাই চলে আসেন, 3 জন পুরুষ, এই যে 3 জন পুরুষ ও প্লাস, ও মানে কি প্লাস, তো 6 জন বালকের আয় কয়জন? এই 6 জন বালক। টোটাল আয় করে কত টাকা? টোটাল আয় করতেছে এখানে বের করে নিছি 108 টাকা। এটা কিন্তু এই লাইনটা লিখলাম, 3 জন পুরুষ 6 জন বালক, টোটাল আয় করে 108 টাকা। এখন দেখেন যে আমরা যে 3 জন পুরুষের পরিবর্তে 6 জন বালক লিখতে পারি, আমাদের যেহেতু পুরুষের আয় বের করতে বলছে, তাহলে 6 জন বালকের পরিবর্তে লিখতে পারি 3 জন পুরুষ। 6, এই যে 3 জন পুরুষ 6 জন বালক, তার মানে এই 6 জন বালককে আমরা রিপ্লেস করে এই যে 3 জন পুরুষ তো এখানে আছে, এটাকে আমাদের পুরুষ বানাতে হবে। এই 6 জন পুরুষের পরিবর্তে বালক বানাইতে পারি কয়জন? 3 জন পুরুষ লিখতে পারি। 6 জন পুরুষ সমান 3 জন বালক সমান 108। টোটাল কত হলো? এই যে 6 জন পুরুষ, 3 + 3, 6 জন পুরুষের আয় হইতেছে এত টাকা। তাহলে 1 জন পুরুষের আয় কত? এই যে 108 ভাগ 6, তাহলে 6 যায় কয়বার? একবার। 6 8 48। 1 জন পুরুষের আয় 18 টাকা। দেখেন বুঝেন কিনা? না একদম সহজ, সহজ হিসাব তো, একদম সহজ করে তো বুঝাই দিলাম। এখানে সুন্দরভাবে বলা আছে 1 জন পুরুষ সমান 2 জন বালক। তাহলে 6 জন বালক সমান কয়জন পুরুষ হবে? কারণ 2 জন বালক সমান 1 জন পুরুষ, তাহলে 6 জনের পরিবর্তে এক লাইনেই করা যায়। এটা এক লাইনেই করা যায়, এত যদি কঠিন ভাবে চিন্তা না করেন, সহজ আসে।
আরো সহজ করে করা যায়। এই যে 6 জন পুরুষ না, 6 জন বালক, আমাদের বলছে 3 জন পুরুষ আর 6 জন বালকের আয় এটা। এখানে কিন্তু বলে দেওয়া আছে 1 জন পুরুষ এর আয় আর 2 জন বালকের আয় সমান। তার মানে 1 জন পুরুষ সমান 2 জন বালক, 1 জন পুরুষের পরিবর্তে 2 জন বালক। তো তার মানে এখানে দেখেন 3 জন পুরুষ আর 6 জন বালক আছে। তার মানে দেখেন 2 জন বালকের পরিবর্তে 1 জন করে পুরুষ আসে, তাহলে 6 জন বালকের পরিবর্তে টোটাল 3 জন পুরুষ আসবে। তাহলে 3 জন পুরুষ প্লাস 3 জন পুরুষ টোটাল হইতেছে কত? 6 জন পুরুষের গড় আয় হচ্ছে 12 টাকা। 6 জন পুরুষের টোটাল আয় কত হবে? 12 ইন্টু 6। তারপরে একজনেরটা কত হবে? এইভাবে কিন্তু আপনি করে ফেলতে পারেন। টোটাল এখানে পুরুষের কথা চিন্তা করতে হবে, এখানে টোটাল কয়জন আছে, মানে পুরুষটা কয়জন। পরবর্তীতে আসেন টাইপ 10, একদম সহজ অঙ্ক। না বুঝলে আরেকবার দেখবেন, কোনো সমস্যা নেই, ক্লাসটা রেকর্ড থাকবে। নিজে করেন, সমস্যা নেই। হ্যাঁ, শেষ করব। এখানে আসেন, এখানে বলতে 2 জন টাইপিস্ট 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। কতজন টাইপিস্ট 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপিং করতে পারবে? কতজন টাইপিস্ট? কি চেয়েছে? টাইপিস্ট চেয়েছে, তাই না? টাইপিস্টটা চেয়েছে না? তো 2 জন টাইপিস্ট 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপিং করে, তাহলে 2 পৃষ্ঠা 2 মিনিটে টাইপিং করে 2 জন টাইপিস্ট। টিওয়াই দিয়ে বুঝলাম টাইপিস্ট। 2 পৃষ্ঠা 2 মিনিটে টাইপ করে 2 জন টাইপিস্ট। তাহলে এখানে 1 পৃষ্ঠা এই যদি 2 মিনিটে টাইপিং করতে চায়, খেয়াল করে দেখেন এটা কিন্তু 2 জন, যে জিনিসটা চাইছে ওইটা। তাহলে 2 পৃষ্ঠা 2 মিনিটে টাইপিং করে 2 জনে। এখন 1 পৃষ্ঠা যদি 2 মিনিটে টাইপিং করতে চায়, তাহলে দেখেন 2 পৃষ্ঠার জায়গায় চলে আসছে 1 পৃষ্ঠা। সময় কিন্তু একই আছে, তাহলে সময় কিন্তু কম লাগবে, কারণ 2 পৃষ্ঠার জায়গায় 1 পৃষ্ঠা যখন টাইপিং করতে হবে তখন কিন্তু সময় কম লাগবে এতজন। আবার 1 পৃষ্ঠা 1 মিনিটে যদি টাইপিং করতে চায়, দেখেন 1 পৃষ্ঠা 2 মিনিট টাইপিং করতো, তখন যে সময় লাগতো, এখন 1 পৃষ্ঠা যদি 1 মিনিটে টাইপিং করতে চায় তখন কিন্তু লোক সংখ্যা কিন্তু বেশি লাগবে না, এই জন্য এই দুইটা গিয়ে গুণ হলো। আর পরবর্তীতে কি আছে যে কতজন টাইপিস্ট 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপিং করতে পারবে? কতজন টাইপিস্ট? তাহলে এখন যদি আমরা বলি যে 18 পৃষ্ঠা টাইপিং করবে 1 মিনিটে, 18 পৃষ্ঠা টাইপিং করবে কয় মিনিটে? 1 মিনিটে, তাহলে কিন্তু লোক আরো বেশি লাগবে। 2 ইন্টু 2 ইন্টু 18, নিচে হচ্ছে 2। আবার 18 পৃষ্ঠা ছিল এটা, হ্যাঁ। আবার এখন 18 পৃষ্ঠা যদি আপনার 6 মিনিটে, 6 মিনিট এইভাবে 6 মিনিটে টাইপিং করে, 6 মিনিটে টাইপ করে, তাহলে কিন্তু সময় কিছুটা কম লাগবে আগের চেয়ে, তাই না? 2 এই যে 18 নিচে হইতেছে 2 ইন্টু 6, এইটা কাটা যাবে, এই 6 দ্বিগুণে এটা কত? 18 না 3,
তার মানে টোটাল কত? 6 জন মনে হয়। এটা আসেন অ্যান্সার। হ্যাঁ 6 আসে অ্যান্সার। তিনটা ভেজাল কেন মনে হবে? কয়েকটা অঙ্ক করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কয়েকটা করলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এগুলো সহজ বিষয়, আর একটু সহজে করান। আর একটু সহজ খুঁজতেছি কিভাবে করানো যায়। এখানে হচ্ছে আচ্ছা, এটা না বুঝলে এটার মধ্যে 2 2 আছে তো বারবার, এই যে এটাতে আসেন, এটাতে বুঝবেন। ওইটার মধ্যে 2 2 বারবার আছে, আপনারা বুঝতেছেন না। এটাতে আসেন, এটাতে কি বলছে? 15টি বলদ 10 দিনে 12 বিঘা জমি চাষ করে, তবে 9টি বলদ কত দিনে 18 বিঘা চাষ করবে। এইটাতে আসেন, তাহলে 15টি কি বলদ, 15টি বলদ কয় দিনে? 10 দিনে চাষ করতেছে কয় বিঘা? 12 বিঘা। এইটাতে আসেন, তাহলে বুঝবেন। তাহলে 15টি বলদ 10 দিনে চাষ করতেছে 12 বিঘা। এখন 15টি বলদের জায়গায় যদি একটা বলদ দিয়ে দিই, একটা বলদ 10 দিনে কতটুকু চাষ করবে? খেয়াল করে দেখেন তো। 15টি বলদ 10 দিনে চাষ করতেছে 12 বিঘা। এখন 15টির জায়গায় যদি একটা বলদ দিয়ে দিই, 15টির জায়গায় যদি একটা বলদ দিয়ে দিই, আমাদের কি চেয়েছে? ও কত দিনে, সরি দিন, যে জিনিসটা চাবে ওইটা কিন্তু ওই সাইডে লিখতে হবে। এই জিনিসটা একটু খেয়াল করবেন। আমাদের যে জিনিসটা চেয়েছে, আমাদের চেয়েছে দিন, কত দিনে, তাহলে দিনটা থাকবে ওই দিনে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে 15টি বলদ 12 বিঘা চাষ করে কয় দিনে? 10 দিনে। এখন নিজে নিজেই বুঝবেন যে তাহলে 15টির জায়গায় একটা বলদ যদি দিয়ে দেয়, একটা বলদ 12 বিঘা চাষ করতে সময় বেশি লাগবে না কম লাগবে? এখন বলদের সংখ্যা কমাই দিছি, দিন কিন্তু দেখেন জমির পরিমাণ সমান আছে, যে 15টি বলদের জায়গায় একটা বলদ দিছি, জমির পরিমাণ সেম আছে, তাহলে কিন্তু দিন কিন্তু বেশি লাগবে। কারণ 15টি বলদের কাজ একটা বলদ যখন করবে সময় বেশি লাগবে, এই যে এত দিনে। এখন দেখেন যে একটা বলদ যদি দিয়া দেই, তাহলে 1 বিঘা, একটা বলদ 12 বিঘা চাষ করতে যে সময় লাগবে, একটা বলদ যদি 1 বিঘা চাষ করে সময় কিন্তু কম লাগবে। এজন্য কিন্তু এই যে কি হলো, এই যে 12 কিন্তু নিচে আসলো, সময় কম লাগবে। এখন বলতেছে তবে 9টি বলদ কত দিনে? 9টি বলদ কত দিনে 18 বিঘা চাষ করতে পারবে? 9টি বলদ, তাহলে 9টি বলদ, এখন যদি 9টি বলদ নেই, এখানে 9টি বলদ 1 বিঘা চাষ করবে। 9টি বলদ দেখেন তো, একটা বলদ 1 বিঘা চাষ করতে যে সময় নিছিল, এখন ওইখানে একটার জায়গায় যদি 9টা বলদ আইনা দেই, তাহলে কিন্তু চাষের পরিমাণটা আরো তাড়াতাড়ি হবে। এজন্য কিন্তু 12 × 9। আর এখন যদি দিয়ে দেই, এই যে 9টি বলদ, মুখে মুখে এগুলা করা যায়, হ্যাঁ, 18 বিঘা চাষ করবে। 9টি বলদ কত বিঘা? 18 বিঘা। তাহলে দেখেন 9টা বলদ 1 বিঘা চাষ করতে যে সময় লাগবে, এইদিকে তাকাইতে হবে, 9টা বলদ 18 বিঘা চাষ করতে তার থেকে কিন্তু সময় বেশি লাগবে 1 বিঘা চাষ করতে যত লাগতো। এই জন্য এই 18 গিয়ে এখানে জাস্ট গুণ হয়ে যাবে। এখন আপনি কাটাকাটি করেন, এই যে 9 দ্বিগুণে 18, এখানে কত হইতেছে যে 9 দ্বিগুণে 18, 6 দ্বিগুণে 12, কত আসে দেখেন তো, এটা কাটাকাটি করে যা আসবে। কি শুরু হইলো, বলদ বলদা বেটা, এটা কোনো কথা? কাটাকাটি করে 25 দিন আসবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ওই একই উপরে হবে, এখানে মনে 15 ছিল, এই যে 15, এই জন্য মিলতেছে না। আচ্ছা যাই হোক, 25 দিন আসবে, দেখেন 25 দিন আসবে। এটা না বুঝলে আরেকটা করাবো, এখন তো ক্লিয়ার হবে। এটা করানোর পর দেখেন 50 জন লোক 20টি নলকূপ বসাতে 100 দিন সময় নেয়। 50 জন লোক 20টি, তাহলে 25 জন লোকের 10টি নলকূপ বসাতে কত সময় লাগবে? সময় এসে, তাই না? এখানে খেয়াল করে দেখেন যে 50 জন বালক 20টি নলকূপ বসাতে সময় নিতেছে, এই যে এটাতে আসেন, 50 জন লোক 20টি
নলকূপ বসাতে সময় নেয় 10 দিন। তো 25 জন লোকের 10টি নলকূপ বসাতে কত? তাহলে এই 50 জনের জায়গায় আমি যদি বলি যে একজন লোক, দেখেন 20টি নলকূপ বসাতে সময় নিবে। দেখেন 50 জনের সময় নিতে আছে, 50 জন 20টি নলকূপ বসাতে সময় নেয় 100 দিন। এখন 50 জন লোকের জায়গায় আমি লোক সংখ্যা নিয়ে আসছি একজনকে আমি 20টা বসাইতে দিছি, যে এই একা আপনি 20টা বসাবেন, তখন কিন্তু সময় অবশ্যই বেশি লাগবে। দ্যাটস ওয়াই এই যে এই 50টা এখানে গিয়ে গুণ হয়। পরবর্তী লাইনে কি হয়, এখন একজন লোককে যদি একটা নলকূপ বসাতে দিই, দেখেন একজন লোক 20টা নলকূপ বসাইতে যে সময় নিছিল, একজন লোককে একটা নলকূপ বসাইতে দিলে তাহলে কিন্তু সময় অনেক কম লাগবে। এই জন্যই কিন্তু এটা ভাগ হয়। আবার পরবর্তীতে দেখেন 25 জন লোককে 10টি নলকূপ বসা দিলে, তাহলে 25 জন লোককে একটা নলকূপ যদি বসাতে দিই তাহলে সময় আরো কম লাগবে না? একজন লোক একটা নলকূপ বসাইতে যে সময় নিছিল, 25 জন লোক একটা নলকূপ বসাইতে সময় আরো কম দিবে। এই জন্য এটা আবারও ভাগ হয়ে গেল, যেটা 25। এখন সেম ভাবে বলতেছে যে এই 25 জন লোককে যদি আমরা কয়টি নলকূপ, 10টা নলকূপ বসাতে দিই তাহলে কিন্তু সময় বেশি লাগবে। 25 জনে একটা বসাইতে যে সময় লাগছিল, 25 জনে 10টা বসাইতে এটার থেকে সময় একটু বেশি লাগবে। এই জন্য এই যে 25 গিয়ে এইখানে 25 কেন 10 গিয়ে গুণ হলো। এখন কাটাকাটি করেন, এই যে 0 0 50, তাহলে দেখেন টোটাল কত দিন আসে? 100 দিন। এগুলো যদি না বুঝেন, মানে এই যে বেসিক জিনিসটা যেভাবে পড়াইলাম এইভাবে যদি বুঝেন তাহলে হবে। যেগুলা একই, এখানে যত অঙ্ক আছে সবগুলা করবেন নিজেরা। এগুলা কোনো এই যে সব প্র্যাকটিসের গুলো করলাম না, এগুলা প্র্যাকটিস করলে অথবা বইয়ের মধ্যে করে দেওয়া আছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে এই অঙ্ক আর কি পড়াবো, এটা সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে যে 5টি বেড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, তাহলে 100টা বেড়াল 100টা ইঁদুর ধরবে। এই যে এরকম যদি সবকিছু মিল থাকে, এরকম যদি সবকিছু মিল থাকে, আপনার চিন্তা করতে হবে উপরের লাইনটা চিন্তা করতে হবে। হ্যাঁ, আপনি যে লাইন নিয়ে কাজ করতেছেন তার উপরের লাইন, সবগুলা নিয়ে চিন্তা করা যাবে না। এই যে এটা ইঁদুরের অঙ্ক না, এটার আগে তো অঙ্ক আছে না? এই যে এটা দেখেন, এখানে দেখতেছে 5 জন তাঁতি 5 দিনে 5টি কাপড় বুনতে পারে। একই ধরনের 7টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে এটা তো নরমালি এই যে এরকম যদি মিল থাকে সবগুলা, দেখেন এখানে 5 5, এখানে 7 7, এরকম যদি দুইটা মিল থাকে তাহলে অ্যানসার এই যে 5ই হবে, শুরুতে যা আছে ওইটাই অ্যানসার হবে, এখানে 5 হবে অ্যানসার। হ্যাঁ, কিন্তু নরমালি যদি বলেন যে ভাই এটা তো আসলে কোনো হলো না, মানে এটার বেসিকটা কি, তাহলে 5 জন, তাহলে আমাদের কত দিন লাগবে? 5 জনে কি করতেছে, 5টি কাপড় যদি নরমালি বেসিক আসেন বুনে কয় দিনে? 5 দিনে। এখন দেখেন 5 জন 5টি কাপড় বুনতেছে 5 দিনে, বুঝছে? বেসিক কিন্তু একটা আগেরটাই। তাহলে একজনকে যদি এই 5টি কাপড় আমি বুনতে দিই, 5 জনে 5টি কাপড় বুনতেছে 5 দিনে। এখন একজনকে আমি বলতেছি তুমি একা, 5 জন আমি লোক দিব না, তুমি একা এই 5টা কাপড় বুনবা, তাহলে সময় কিন্তু বেশি লাগবে। দ্যাটস ওয়াই এই যে 5 × 5, এই 5টা এখানে গিয়ে গুণ হলো। এখন একজনকে যদি বলি একটা কাপড় বুনো তুমি, তাহলে একজনে 5টা কাপড় বুনতে যে সময় নিয়েছিল, একজনে একটা কাপড় যদি বুনে সময় কিন্তু কম লাগবে। এজন্য এই 5টা এখানে গিয়ে 5 × 5 নিচে কিন্তু ভাগ হয়ে গেল। পরবর্তীতে কি বলতেছে, একই ধরনের 7টি কাপড় বুনতে 7 জনের কত জন লাগবে? 7 জনের। তাহলে 7 জনকে যদি এই একটা কাপড় বুনতে দিই সময় কিন্তু আরো কম লাগবে। আবারও বলতেছি, 7 জনকে যদি এই একটা কাপড়ই বুনতে দিই সময় কিন্তু আরো কম লাগবে। এজন্য কিন্তু এই যে 5 7, এখন যদি এই 7 জনকে 7টা কাপড় বুনতে দিই, 7 জনে একটা কাপড় বুনতে যে সময় নিয়েছিল, 7 জনে 7টা কাপড় বুনতে কিন্তু তার থেকে সময় বেশি নেবে। দ্যাটস ওয়াই এই 7টা কিন্তু উপরে গিয়ে গুণ হয়ে গেল। এই যে 5 × 7, 0 0 এটা কাটা, তাহলে কিন্তু এই যে 5 দিন আসে। বেসিকটা বুঝছেন কিনা? নরমালি বলে দেওয়া যায় যে কি হবে, এটা দেখছেন। এখন এই অঙ্কগুলা আর একটা টেকনিক আছে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্য টেকনিকটা অনেক সময় মিলতেছে না। এই যে প্রথম দুইটার গুণফল আর শেষেরটার গুণফল, প্রথম দুইটার গুণফল শেষেরটার গুণফল, প্রথম দুইটার গুণফল 5 আর শেষ আছে 7, আর মাঝখানের দুইটার গুণফল দ্বারা ভাগ করেন 5 × 7, অ্যান্সার কিন্তু তাও চলে আসে।
আপনি যদি আগের বেসিকটা বুঝেন, আমি এই জন্য এই টেকনিকটা দেখাই নাই। প্রথম দুইটার গুণফল আর হচ্ছে শেষেরটার গুণফল লিখছি। এইটা এইটা এইটার গুণফল হবে উপরে, আর মাঝখানে যে দুইটা আছে এই দুইটার গুণফল নিচে। বিশেষণ এইভাবে হবে, প্রত্যেকটাই হবে এইভাবে। দেখেন এই যে এটা, তাহলে কি হবে, এই যে এইটা এইটা আর শেষের এইটা, এইগুলো গুণ করে উপরে লেখেন, এইটা আর এই দুইটা মাঝখানে লেখেন, নিচে লেখেন। এটা এটা কাটা, এটা এটা কাটা, 5 আসবে। বেসিক বুঝলে শর্টকাট অনেকভাবে করা যায়। গুড। এটাও তো একই হবে। হ্যাঁ, এখন আগের একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করে আসি, দেখি এটা তো মিলে কিনা। দেখো তো, 4 জন লোক প্রতি ঘন্টায় 20টি বালিশ তৈরি করে, 8 জন লোক 40টি বালিশ তৈরি করতে কত ঘন্টা লাগবে? সময় চেয়েছে। সময় যদি চায় তাহলে আপনি এইভাবে করতে পারবেন। দেখেন তো এটা হয় কিনা। 4 × 20 × 40, 4 20 40, 4 জন লোক প্রতি ঘন্টায়, ও 1 ঘন্টায়, না এটা মিলবে না, এটা নর্মালি আসে। 4 জন লোক এখানে বলতেছে 1 ঘন্টায় 20টি বালিশ তৈরি করে, তবে 8 জন লোক 40টি বালিশ তৈরি করবে কত ঘন্টায়? তাহলে দেখেন যে 4 জনে কি করতেছে, 20টি বালিশ, 20টি তৈরি করতেছে, 4 জনে 20টি তৈরি করতেছে 1 ঘন্টায়। এটা সাধারণ মেইন কথা। কি চেয়েছি যে ঘন্টায়, 4 জনে 20টি তৈরি করতেছে 1 ঘন্টায়। এখন একজনে যদি 20টা তৈরি করতে যায়, বাইরে ভাই 4 জনে 20টা তৈরি করতেছে 1 ঘন্টায়, এখন একজনকে আমি বলতেছি তুমি একাই 20টা তৈরি করবা, তাহলে সময় কি অবশ্যই বেশি লাগবে। তখন কিন্তু এই 1কে এই 4 দ্বারা গুণ করতে হবে। এখন একজনে যদি 1টি তৈরি করে, একজনে 20টি তৈরি করার চেয়ে একজনে যখন 1টি তৈরি করবো তখন কিন্তু সময় কম লাগবে। তাহলে 1 × 4 নিচে হইতাছে 20। এখন চলে আসেন, আমাদের বলছে 8 জন লোক 40টি বালিশ, তাহলে 8 জন লোককে যদি আমি 1টি বালিশ তৈরি করতে দিই এখন, তাহলে কিন্তু একজনে একটা তৈরি করতে যে সময় লাগছিল, 8 জনকে যদি একটা তৈরি করতে দিই, উপরের লাইনের সাথে কম্পেয়ার করতে হবে। একজনকে একটা তৈরি করতে যে সময় লাগছিল, এখন 8 জনকে যদি এই একটা তৈরি করতে দিই তাহলে কিন্তু সময় আরো কম লাগবে। 1 × 4 নিচে 20 × 8, নিচে হইতেছে কত, 20 × 8। এখন এই 8 জনকে যদি বলি যে 40টা বালিশ তৈরি করো, 8 জনে একটা তৈরি করতে যে সময় নিয়েছিল, এই 8 জনে 40টা তৈরি করতে আরো বেশি সময় লাগবে। এজন্য কিন্তু 40 গুণ 20 দ্বিগুণে 40, 4 1, তাহলে তো এই একই অ্যান্সার আসে, তাই না? অ্যান্সার 1 আসে। এখন ওই যে টেকনিকটা দেখাইছিলাম মনে আছে কিনা, এখানে 1 ঘন্টায়, হ্যাঁ, যদি 4 জন লোক 1 ঘন্টায় 20টি বালিশ তৈরি করে, তবে 8 জন লোক 40টি বালিশ তৈরি করতে কত ঘন্টা নেবে? তার মানে আমরা কি বলছিলাম, এইটা এইটা প্রথম দুইটা আর শেষেরটা গুণফল, না? তাহলে 4 × 1 × 40, আর মাঝখানে আছে কত, 20 আর 8, এই দুইটার গুণফল। অ্যান্সার হয় কিনা দেখেন তো, এই যে 20 দ্বিগুণে 40, 4 4 4 কাটা 1 কিন্তু হয়। টেকনিকটা বুঝতে হবে, এখানে 1 ঘন্টা হবে। একজনে 2 নম্বর নিয়ে চিল্লাচিল্লি করতেছে, 2 নম্বরটা একটু দেখি আমরা। হ্যাঁ, কি বলছে, দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে 9টি বাক্স বানাতে পারে। দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকমের কতটি বাক্স তৈরি করতে পারবে? কি বলছে, দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে 9টি বাক্স তৈরি করতে পারে। তো দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকমের কতটি বাক্স তৈরি করতে পারবে? ওইভাবে আসতে হবে। কি চেয়েছে, কতটি বাক্স, তাই তো চেয়েছে কতটি বাক্স তৈরি করবে। তো আমরা এইভাবে করতে পারি যে দৈনিক 9 ঘন্টা, দেখেন 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে 9টি বাক্স তৈরি করে। তাহলে এখানে দেখেন, এই যে আমি চেঞ্জ করবো একটা, দেখেন 9 ঘন্টার জায়গায় যদি আমি 1 ঘন্টা দিয়ে দিই, আমরা এরকম করে একটু সাজাই, 5 জন কি করে
3 দিনে 5 জনে 3 দিনে 9 ঘন্টা পরিশ্রম করে তৈরি করতেছে কয়টি বাক্স? 9টি বাক্স। 5 জনে 3 দিনে 9 ঘন্টা কাজ করে কতটি বাক্স তৈরি করে? 9টি। এখন দেখেন যে একজনে এই 3 দিনে 9 ঘন্টা পরিশ্রম করে যদি তৈরি করে তাহলে বাক্সের পরিমাণ কি হবে? একজনে তৈরি করতেছে 3 দিনে, সময় একই আছে আর ঘন্টাও একই, তাহলে কিন্তু সময় কিন্তু আপনার কি লাগবে? বাক্সের পরিমাণ কিন্তু কমে যাবে, এই জন্য ভাগ হবে। এরপরে আবার হবে একজনে, সেম ভাবে দেখেন একদিনে 3 দিনের জায়গায় যদি একদিনে চলে আসে তাহলে কিন্তু আপনার এই যে 9/5 × 3 আরো কিন্তু বাক্সের পরিমাণ কমে যাবে। আবার একজনে একদিনে 1 ঘন্টা করে যদি করে, এই যে 9/5 × 3 কত হবে? এই যে যেটা 9 না, হ্যাঁ 9টাই হবে। আর এখন বাকিগুলা কিন্তু সব উপরে চলে যাবে। দেখেন এখন যদি আমি বলি যে দৈনিক 10 ঘন্টা পরিশ্রম করে, একজনে 10 ঘন্টা পরিশ্রম করবে, তখন কিন্তু বাড়বে। একজনে 10 ঘন্টা পরিশ্রম করলে তখন কিন্তু বাড়বে, একটা একটা করে এখন কিন্তু বাড়বে, সবগুলা কিন্তু উপরে চলে যাবে। এখন নিচে যে দুইটা, এই দুইটা, এইটা তিনটাই উপরে চলে যাবে, এই তিনটা যেহেতু নিচে চলে আসবো, এইভাবে করলেই কিন্তু হয়ে যাবে। যে ফাহমিদা খন্দকার আপু বলে ফেলছেন, হ্যাঁ হবে না, হওয়ার তো কিছুই নাই। একদিনে এই যে এটার জায়গায় দেখেন আমি যে একজন যেখানে কাজ করলো ওইখানে যদি আমি কয়জন বলতেছে 8 জন শ্রমিক দিয়ে দিই তাহলে বাক্সের পরিমাণ বাড়বে। এই 8টা এখানে যাই কম গুণ হবে। ওইখানে যদি আমি ঘন্টার জায়গা আবার বাড়িয়ে দিই, 6 দিন, দিনও বাড়াই দিলাম, তাহলে তো উপরে বাড়বে খালি। তাহলে আমি সময়টা আরো ঘন্টাও বাড়িয়ে দিলাম, উপরে যা হবে এটাই কিন্তু অ্যান্সার আসবে। প্র্যাকটিস করেন, একটু প্র্যাকটিস করলে এগুলো সব পারবেন। সহজ হিসাব, ঠিক আছে? খালি দেখে তো ভয় পাইলে হবে না রে ভাই, প্র্যাকটিস করে নিজে নিজে করতে হবে 2-1টা। এরপরে দেখেন যে একজন ঠিকাদার 25 দিনে একটি রাস্তার কাজ শেষ করতে 30 জন লোক নিয়োগ করে, কিন্তু 15 দিনে মাত্র রাস্তার অর্ধেক কাজ করে। তাহলে দেখেন 15 দিনে এই অঙ্কটার বেসিকটা ধরতে হবে যে কি বলতেছে, 25 দিনে একটা কাজ শেষ করে দিব, এজন্য সে 30 জন লোক নিয়োগ করলো। নিয়োগ করার পর এখন 25 দিনের মধ্যে দেখেন 25 দিনের মধ্যে 15 দিন কাজ করছে, দিন বাকি থাকতেছে 10 দিন। এখন এখন এই 10 দিন কাজ করার পরে সে দেখতেছে কাজ বাকি আছে কতটুকু, অর্ধেক করছে, আর অর্ধেক কাজ বাকি আছে। মনে করুন এটা এরকম একটা রাস্তা, এই অর্ধেক করছে, টোটাল সম্পন্ন করে দেব 25 দিনে, এই অর্ধেক করছে 15 দিনে, আর আপনার দিন বাকি আছে 10 দিনে। 10 দিনে এই অর্ধেক করতে হবে। 10 দিনে কি করতে হবে? 2 নম্বর ম্যাথটা যদি না পারেন আপনি একটু প্র্যাকটিস করেন, না পারলে নেক্সট দিন আমি করে দেবো, কোনো টেনশন নাই। নিজে নিজে একটু কিছু করার চেষ্টা করেন, একটু বুঝিয়ে দিলাম যে কেন উপরে যাচ্ছে কেন নিচে যাচ্ছে। এখন দেখেন এটা, তাহলে এই দেখেন এই যে বাকি যে অর্ধেক কাজ আছে, এই অর্ধেক কাজ কিন্তু 10 দিনে শেষ করতে হবে। এই অর্ধেক কাজ কিন্তু বাকি আছে এটার, কারণ টোটাল দিন তো 25 দিন। এখন সে কি কইতেছে যে আমি তো 25 দিনের মধ্যে কাজটা শেষ করে দেব বলছিল, 15 দিন অলরেডি কাজ করে ফেলছে, হাতে আছে 10 দিন। এখন তাকে এই 10 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে। তো 30 জন শ্রমিক কি করছে, 15 দিন কাজ করার পরে অর্ধেক কাজ করছে, হাতে আছে 10 দিন। তাহলে তাকে শ্রমিকের সংখ্যা বাড়াই দিতে হবে 10 দিনে যদি বাকি অর্ধেক করতে চায়। এটাই 10 দিনে যদি বাকি অর্ধেক করতে চায় তাহলে কিন্তু তাকে শ্রমিকের সংখ্যা বাড়াই দিতে হবে। এই যে এখানে আমরা লিখতে পারি, কয়েকটা সিস্টেমে করা যায়। এই যে 15 দিনে দেখেন 15 দিনে অর্ধেক কাজ করতেছে কয়জনে, 30 জনে। এই যে 15 দিনে অর্ধেক কাজ করে 30 দিনে, অর্থাৎ একদিনে এই অর্ধেকই, এটা আমরা শিখি দেখি অর্ধেক করবে। তাহলে 15 দিনে যদি অর্ধেক করে 30 দিনে, এখন একদিনে যদি এই অর্ধেক কাজ করতে চায় তাহলে কিন্তু শ্রমিকের সংখ্যা বেশি লাগবে, এতদিন। এখন আমাদের কয় দিনে করবে এটা, 10 দিনে। একদিনে
তাহলে কাজ শ্রমিকের সংখ্যা একদিনে যদি করতে চায়, এটা দেখেন এখানে কি চেয়েছে একটু দেখে নি। 30 × 15 ঠিকই ছিল, সরি এখানে তাহলে কি লাগবে। এখন দেখেন এখানে আমি যদি 10 দিনে, একদিনের তুলনায় যদি 10 দিনে করতে চাই তাহলে কিন্তু সময় কম লাগবে, এই অর্ধেক কাজ। এই যে 15 নিচে হচ্ছে 10, এই যে 3 × 10 = 30, তার মানে টোটাল লাগবে 45 জন শ্রমিক। এই কাজটা যদি 15 দিনের শেষ করতে, 10 দিনে শেষ করতে চাইলে লাগতেছে 45 জন। তাহলে অতিরিক্ত কতজন শ্রমিক তাকে নিতে হবে? আগে ছিল কয়জন? 30 জন। 30 জন থেকে নতুন শ্রমিক হইতেছে টোটাল 45 জন, এই 30 বিয়োগ করে দেন, তাহলে 15 জন শ্রমিক যদি সে অতিরিক্ত নেয়, 15 জন শ্রমিক যদি সে অতিরিক্ত নেয়, তাহলে 10 দিনে এই যে এই অর্ধেক কাজ শেষ করে দিতে পারবে। এটাই চেয়েছে। ঠিক আছে, দেখেন এখানে বলছে 1 গ্যালন রং দিয়ে 200 বর্গফুট দেয়াল রং করা যায়। এক গ্যালন রং দিয়ে 200 বর্গফুট দেয়াল রং করা যায়। 750 বর্গফুট একটি দেয়াল রং করতে ন্যূনতম কয়টি 1 গ্যালন রঙের টিন কিনতে হবে? একদম সহজ, এই অঙ্কটা নিজেরাই পারেন যদি প্র্যাকটিস করেন। যে 200 বর্গফুট দেয়াল রং করতে লাগতেছে কয়টা, দেখেন তো 200 বর্গফুট রং করতে লাগে একটি, তাহলে 1 বর্গফুট রং করতে লাগবে, কম লাগবে না? এতটি আমাদের টোটাল রং করতে হবে কত? 760, তাহলে 760 বর্গফুট রং করতে অবশ্যই বেশি লাগবে, এজন্য কিন্তু বাদ। এই 00 কাটেন, 00 কাটেন। এখানে কত দেখেন তো, 10 দ্বিগুণে 20 আর 30 দ্বিগুণে 76, তার মানে 10 দ্বারা যদি এটাকে ভাগ করি 3.8। কিন্তু আমাদের বলছে ন্যূনতম কয় গ্যালন, ন্যূনতম কয় গ্যালন, 3.8 মানে কয় গ্যালন? আপনাকে এটা কিন্তু দেখেন দশমিক আকারে দেয় নাই, দশমিক আকারে কিন্তু দেয় নাই। তার মানে ন্যূনতম দেখেন 3.8 মানে 4 এর কাছাকাছি, তাই না? 4টি গ্যালন কিনতে হবে। ন্যূনতম কয়টি? 4টি গ্যালন আপনাকে কিনতে হবে। এই অঙ্কটা কবে জানি কাজ করাইলাম, যে এখানে বলছে যে একজন বাদাইকারক একদিনে 150টি বই, একদিনে 150টি বই এবং তার সহকর্মী একদিনে এত অংশ বই বাদাই করতে পারে। দেখেন যে মেইন বাদাইকারক সে করতেছে একদিনে, এটা কিন্তু একদিনে 120টি, আর সহকর্মী যে সে কিন্তু একদিনে এত অংশ, সহকর্মী একদিনে করতেছে এত অংশ, 1/4 অংশ। 1/4 অংশ বলতে বোঝাইতেছে যে এই 120 এর এত অংশ সে করতেছে সহকর্মী, মানে মেইন যে বাদাইকারক যে ওস্তাদ সে একদিনে বাদাই করতে পারে 120টি, আর তার সাথে যে লোক যে শিখতেছে সে একদিনে বাদাই করতে পারে এইটার কত এত অংশ, মানে সহকর্মীর এত অংশ, এই যে মেইন বাদাইকারকের এত অংশ। তাহলে দেখেন সে কতটা করতে পারে, 30টি বই সে বাদাই করতে পারে। তো দুইজনে, তাহলে দেখেন তারা বলছে তারা যদি পালাক্রমে একদিনে কাজ করতে থাকে, পালাক্রমে একদিনে কাজ করতে থাকে, একজন দিনে পালাক্রমে একজন দিনে একা কাজ করে থাকে, তবে 750টি বই বাদাই করতে তাদের কত দিন লাগবে? তাহলে একটা জিনিস খেয়াল করেন, পালাক্রমে বলতেছে যে যেদিন উস্তাদ কাজ করবে ওই দিন সহকর্মী কাজ করবে না, পরের দিন করবে। মানে এই যে এরকম পালাক্রমে বলতেছে প্রথম দিন ওই যে উস্তাদে কাজ করবে 150টি বাদাই করবে, পরের দিন কে ওই যে সহকর্মী সে বাদাই করবে, আবার তারপরের দিন উস্তাদে কাজ করবে এইভাবে, আবার তারপরের দিন কে করবে এই যে তারপরের দিন সহকর্মী 30টি করে বই বাদাই করবে, এরকম তারপরের দিন আবার উস্তাদে করবে। এরকম পালাক্রমে যদি একজনের পর একজনে কাজ করে টোটাল কত দিন লাগবে তাকে 750টি বই বাদাই করতে? তাহলে আমরা প্রথমে যদি দেখে দিই যে একদিনে মেইন উস্তাদে বাদাই করে 150টি আর সহকর্মী বাদাই করে 30টি না 120টি। একদিনে যে মেইন উস্তাদ সে বাদাই করতেছে 120টি, সহকর্মী বাদাই করে 30টি, টোটাল 150টি বই কয় দিনে? একদিন প্লাস একদিন, 2 দিনে বাদাই হয় 150টি বই। তার মানে আমরা বলতে পারি না যে 150টি বই বাদাই করে 2 দিনে তারা, তাহলে একটি বই বাদাই করবে এই যে 2/150, অতএব 750টি টোটাল। তাহলে 750 দ্বারা গুণ করে দেন, যা আসে যে কয়দিন লাগে, বুঝছেন কিনা? এই যে
এখানে এটা চিন্তা করতে হবে, পালাক্রমে মানে একদিনে একজনই কাজ করবে, আরেকজন করবে না। তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে 4, 5, 6 ঘন্টা করতে পারে। তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে 4, 5, 6 ঘন্টায় করতে পারে। দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় থাকলে 1 ঘন্টায় কতটুকু করতে সম্ভব? এখন খেয়াল করে দেখেন যে তিনটি মেশিন একটি কাজ প্রথম যে মেশিন সে করে 4 ঘন্টায়, দ্বিতীয় যে মেশিন সে করে 5 ঘন্টায়, এবং 3 নম্বর মেশিনে কাজটি করতে পারে 6 ঘন্টায়। 3 নম্বর যে মেশিনটা সে 6 ঘন্টায়। তার মানে কোন দুইটা মেশিন সর্বোচ্চ কাজ করতে পারে? একটা 4 ঘন্টায় করতে পারে, সে তো সবার আগে কাজটা করতে পারে। যে 5 ঘন্টায় করতে পারে সে 3 নম্বর মেশিনের থেকে আগে করতে পারে। তার মানে সর্বোচ্চ ক্ষমতা কোন দুইটা মেশিনের? প্রথমটা আর দ্বিতীয়টা। কারণ সে 4 দিনে করে, সে 5 দিনে, আর 3 নম্বরটাই করে 6 ঘন্টায়। তার মানে তার সময় বেশি লাগে। যার সময় বেশি লাগে তার ক্ষমতা কম, যার সময় কম লাগে তার ক্ষমতা বেশি। এই যে এখানে বলছে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে? 1 ঘন্টায়। দেখেন আমরা প্রথম মেশিনের কথা যদি চিন্তা করি, 4 ঘন্টায় করতেছে একটি কাজ, এটা কিন্তু 4 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় করবে এত অংশ। সেম ভাবে দ্বিতীয় মেশিনের কথা চিন্তা করেন, 5 ঘন্টায় করে একটি কাজ, তাহলে 1 ঘন্টায় করবে 1/5টি কাজ। ঠিক আছে, এখন এই যে দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায়, কতটুকু কাজ করতে পারবে দুইটা মেশিন? তাহলে 1 ঘন্টা কি সে 1 ঘন্টায় করতে পারে প্রথম মেশিন এত অংশ, আবার দ্বিতীয় যে মেশিন সে 1 ঘন্টায় করতে পারে এত অংশ। এই দুইটা দেখেন কত অংশ, সরি 5, এখানে 20, লসাগু করলে 20, তাহলে এখানে 5 + 4, তার মানে 9/20 অংশ। দুইটা মেশিন যদি সর্বোচ্চ ক্ষমতায় বলতে এটাই বুঝাইতেছে প্রথম দুইটা মেশিন যদি 1 ঘন্টায় কাজ করে কতটুকু কাজ করতে পারবে প্রথম দুইটা মেশিন। লাস্ট অঙ্ক বলছে লিটু একটি কাজ 10 দিনে এবং বিটু তা 15 দিনে করতে পারে। তারা একদিনে একত্রে কাজ করে এত টাকা পায়। লিটু কত টাকা পায়? এই ধরনের অঙ্ক যদি দেখেন এত দিন আর এত দিন, লিটু একটা হইতেছে লিটু আর একটা হইতেছে বিটু, লিটু অনুপাত বিটু। যদি এত দিন এইভাবে যদি দেওয়া থাকে, এটা যদি অনুপাতে লিখি তাহলে উল্টা যায়। কারণ লিটু করতেছে কয় দিনে, দেখেন বলছিল 10 দিনে, আর বিটু করে এত দিনে। যখন অনুপাতে লিখলাম তখন কিন্তু পুরো উল্টে গেছে, লিটুর অনুপাত 15। মানে লিটু কিন্তু দেখেন 10 দিনে করে, মানে কি তার সে 10 দিনে, লিটু 10 দিনে করতেছে, মানে কি লিটুর ক্ষমতা কিন্তু বেশি, অনুপাতের দিক থেকে লিটুর ক্ষমতা বেশি, এজন্য উল্টে যায়। আবার বিটু করে 15 দিনে, তার ক্ষমতা কম, কিন্তু অনুপাতের ক্ষেত্রে আমাদের এটা করতে হবে। এখন আমরা চাইলে এখানে কাটাকাটি করতে পারি, কয় দ্বারা? 5 দ্বারা, 3:2। কারণ দেখেন লিটুর কাজের গতি হইতেছে 3 গুণ আর তার কাজের গতি হচ্ছে 2 গুণ, এইভাবে আপনার বুঝতে হবে। এখন আসেন তো টোটাল তারা কত? 250 টাকা পায়। লিটু কত টাকা পাবে? তাহলে লিটুর টাকার পরিমাণ বের করতে হলে যে 250, আমরা কিন্তু ছোটবেলায় পড়ছিলাম 250 নিচে হবে অনুপাত দুইটার যোগফল 3 + 5, আর কারটা বের করতে বলছে লিটুরটা, তাহলে লিটুরটা উপরে দেন, এইটা 5 × 5 = 25, 50। তার মানে লিটুই কিন্তু পেয়ে যাবে 150 টাকা। এখন যদি বলতো যে লিটুর পরিবর্তে যদি বলতো বিটু কত পাবে, এইভাবেই কিন্তু আমরা বের করে নিতাম। 250 নিচে কিন্তু ওই একই অনুপাত দুইটার যোগফল, আর উপরে হবে বিটু, বিটুর অনুপাত কত? 2। তাহলে কত দেখেন তো, 5, 100 টাকা। তার মানে একজন পেল 150 টাকা আর একজন পেল 100 টাকা। হ্যাঁ, যে যত কম সময়ে করতে পারবে তার পাওয়ার বেশি। এই জন্য কিন্তু এইখানেই সে অনুপাত, এই যে দিন থেকে যখন আমরা অনুপাত আসলাম তখন কিন্তু পুরো উল্টে গেছে। এই ধরনের অঙ্কে সবগুলো একটু মাথায় রাখবেন যে অনুপাতের সময় এগুলো উল্টে যাবে। ঠিক আছে, ক্লাস কিন্তু শেষ হয়ে আসতেছে। আজকে কয় নম্বর ক্লাস হলো? আজকে ক্লাস কিন্তু অনেক হয়ে গেছে বাইরে ভাই। একদিন করে করলে তো আবার প্রাইমারি পরীক্ষা আছে, নিবন্ধন পরীক্ষা আছে, এটা তো আবার চিল্লাচিল্লি করবে একদিন পর পর দিলে, তাই না? অনুপাত উল্টে গেল কেন? এমডি আলামিন, এই জিনিসটাই তো আমি এতক্ষণ এই যে 5টা মিনিট যে কথা বললাম, আমি তো এই জিনিসটাই বললাম। কি বললাম? যে যে যত তাড়াতাড়ি, এই যে এর সময় এ করতেছে কাজটা 10 দিনে, এ করতেছে কাজটা 15 দিনে, তার কার পাওয়ার বেশি? অনুপাত মানে যার পাওয়ার বেশি সে বেশি। এখানে লিটু অনুপাত বিটু, কাজের পাওয়ার কার বেশি ছিল তার ডাগে হবে। এখানে দেখেন লিটু করতেছে 10 দিনে, সে করতেছে 15 দিনে। এই জন্য অনুপাতের সময় যার পাওয়ার বেশি সে বড়টা নিবে, সহজ হিসাব। তাহলে 15 এখানে
আর B2 10 এখানে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।